করে দিই। তো D2 চার্ট অর্থাৎ হোরা কুণ্ডলী, সেই নিয়ে আমরা কিছু পড়াশোনা করেছিলাম আগের ক্লাসে। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে উম হোরা কুণ্ডলীর যে পরবর্তী পার্টগুলো রয়েছে সেই পার্টগুলো ডিসকাস করব। আর হোরা কুণ্ডলী থেকে কিভাবে বিচার করা যায় বা বিচার করা হয় সেই নিয়ে অল্প একটু আর কি কথাবার্তা আমরা বলবো। তো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে কেরালা হোরা বা লাভ মুন্ডক হোরা। এই লাভ মানে লাভ মুন্ডক হোরা, এই হোরাটার কেন এরকম নাম এটাও আমাদেরকে একটুখানি বুঝতে হবে। স্ক্রিনটা শেয়ার করি, এটাকে বড় পেজ করি। নিউ শেয়ার। হ্যাঁ, তো লাভ মুন্ডক হোরা, আমাদের যে জন্ম কুণ্ডলী রয়েছে তার যে 11 নম্বর ঘর তাকে আমরা বলি লাভস্থান। আর মুন্ড মানে হচ্ছে লগ্ন। তো এই ক্ষেত্রে লগ্ন মানে স্বক্ষেত্র অথবা হচ্ছে গিয়ে 11 নম্বর ক্ষেত্র, এই দুটোকে কাজে লাগানো হয়। যেহেতু ভাগ মাত্র দুটো, অর্থাৎ প্রথম 15 ডিগ্রি আর শেষ 15 ডিগ্রি, তাহলে কোনো গ্রহ যদি প্রথম 15 ডিগ্রিতে থাকে তাহলে ওই রাশিতেই থাকবে। আর যদি সে শেষ 15 ডিগ্রিতে থাকে তাহলে সেখান থেকে 11 নম্বর রাশিতে চলে যাবে। একটা উদাহরণ দেখি আমরা, তারপর আমরা প্রয়োগ পদ্ধতিতে যাব। তো এইখানে এটা হচ্ছে আমাদের লাভ মুন্ডক হোরা, জন্মকুণ্ডলী আর হোরা কুণ্ডলী। তো এই ক্ষেত্রে লগ্ন রয়েছে 9 ডিগ্রি 42 মিনিটে মিথুনে, তার মানে তার কোনো পরিবর্তন হবে না, লগ্ন যেখানকার সেখানেই থাকবে। বৃহস্পতি রয়েছে আর চন্দ্র রয়েছে বৃষ রাশিতে, তাহলে বৃহস্পতি 3 ডিগ্রি 46 মিনিট 15-র কম, তাহলে সোজা বৃহস্পতি যেখানকারটা সেখানেই থাকবে। আর চন্দ্র 11 নম্বর রাশিতে মানে মীন রাশিতে, তাহলে চন্দ্রের ক্ষেত্র পরিবর্তন হয়ে চন্দ্র চলে এসছে মীন রাশিতে। রাহু 14:35, যেখানকারটা সেখানে। শুক্র 12:12, যেখানকারটা সেখানে। মঙ্গল মীন রাশিতে 21:48, মানে 11 নম্বর ঘরে যাবে। 11 নম্বর ঘর মানে কত? 11 নম্বর ঘর মানে হচ্ছে আমাদের মকর রাশি। মকর রাশিতে মঙ্গল গিয়ে উপস্থিত হয়েছে। কেতু 14:35, ঘরেরটা ঘরে। তাহলে এইবার এই হোরা কুণ্ডলী তৈরি করবার পদ্ধতি, এইটা যদি কারোর বুঝতে অসুবিধা হয় তাহলে একটুখানি বলুন। স্যার বলবো। হ্যাঁ। স্যার মানে এখানে বলতে চাচ্ছেন যে কোনো গ্রহ যদি প্রথম 15 ডিগ্রির মধ্যে থাকে তাহলে সে নিজের ঘরেই থাকবে, হুম। 15-এর পরে গেলে সেই ঘরের থেকে 11 নম্বর ঘরে থাকবে, তাই তো? হুম, 2 ঘর আগে চলে যাবে। সেই হবে। আচ্ছা, ঠিক আছে। মানে এটা যে যে কোনো গ্রহের ক্ষেত্রে হতে পারে। সব গ্রহের ক্ষেত্রে ইনক্লুডিং লগ্ন। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা বিষয়টাকে বানিয়ে ফেললাম। এবার হচ্ছে গিয়ে এর প্রয়োগ। তাহলে প্রয়োগ কি? প্রয়োগ হচ্ছে গিয়ে সম্পত্তি উন্নতি এবং ক্ষতি। তাহলে হোরা চক্রের ধনযোগ বিশেষ উন্নতি দেবে। লগ্ন তৃতীয় ভাব আর অধিপতি এরা নির্দেশ করে দক্ষতা এবং সম্পদ আসক্তি। লগ্ন আর নবম ভাবের সম্পর্ক সৌভাগ্য নির্দেশ করবে। দ্বাদশ ভাব, অষ্টম ভাব, ষষ্ঠ ভাব এরা সম্পত্তির হানি সূচিত করবে। তা সত্ত্বেও দ্বাদশ ভাব অষ্টম ভাব যদি শুভ হয় তাহলে ব্যয়ের মাধ্যমে সম্পত্তি প্রাপ্তি। আর যদি অষ্টম ভাবে শুভ গ্রহ থাকে তাহলে ওই পৈতৃক এবং বংশগত সম্পত্তি প্রাপ্তি নির্দিষ্ট হবে। বা কোনো মানুষ মারা গিয়েছে, তার সম্পত্তি বা হারানো প্রাপ্তি, এই বিষয়গুলোকে নির্দেশ করবে।
তাহলে আমরা একটু এই কুণ্ডলীটা থেকে ব্যাখ্যায় আসি। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা লাভ মুন্ডক হরা ক্যালকুলেট করি, তাহলে এই লোকটার তৃতীয় ভাবে কেতু অবস্থান করে রয়েছে। এই কেতু এখানেও তৃতীয় ভাবেই অবস্থান করে রয়েছে। তাহলে এই মানুষটার যে অগ্রগতি, নিজের জন্য কিছু করবার চেষ্টা, সেই ক্ষেত্রে কিন্তু যথেষ্ট চেষ্টার অভাব থাকবে। এই মানুষটার অগ্রসর হওয়ার আগ্রহের ক্ষেত্রে যথেষ্ট অভাব দেখতে পাওয়া যাবে। মানে এই মানুষটা যে নিজের কিছু উন্নতি করবে, নিজে পয়সা করে ডেভেলপ করবে, সেই জায়গাটা এই ক্ষেত্রে ঘাটতি আছে। সপ্তম ভাবে দেখুন, হরা কুণ্ডলিতে রবি শনি কম্বিনেশন হয়েছে। রবি শনি কম্বিনেশন আগেও ছিল, কিন্তু এইবার যে এই যে হরা কুণ্ডলিতে রবি শনি কম্বিনেশন এবং সপ্তমপতি দ্বাদশ ভাবগত হয়েছে, এটা ইন্ডিকেট করে বিবাহ বিচ্ছেদ এবং তার কারণে প্রচুর ধনহানি, অর্থহানি। তো এইটা হওয়ার প্রবণতা হরা কুণ্ডলিতে কনফার্মেশন দিল। এর সঙ্গে সঙ্গে অষ্টম ভাবে চলে গেল মঙ্গল। তাহলে পৈতৃক সম্পত্তি, পৈতৃক ধন ইত্যাদি মামলা মোকদ্দমায় পরাজিত হওয়ার টেন্ডেন্সি, এবং সেখান থেকে কিছু টাকা পয়সা পাওয়া, যে এই জমির সত্ত্ব তুমি ছেড়ে দাও, তার এগেনস্টে কিছু অর্থ পেলে, এরকম একটা ব্যাপার এই ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। দ্বিতীয় পতির সঙ্গে অষ্টম ভাবস্থ গ্রহের সরাসরি এখানে সম্পর্ক হয়নি। তার জন্য আমরা এক্সপেক্ট করতে পারি যে অর্থনৈতিক দিক থেকে এই মানুষটা ওই অষ্টমপতির ক্ষেত্র থেকে খুব একটা লাভবান হচ্ছে না। বর্গকুণ্ডলিতে আপনারা দৃষ্টি ধরবেন, দৃষ্টি প্রভাব ইত্যাদি অবশ্যই ধরবেন, এবং বর্গকুণ্ডলী কিন্তু আপনাদেরকে পজিটিভ রেজাল্ট দেবে। এখন আমরা জ্যোতিষ বিচারের একটু হায়ার অর্ডারের দিকে যাচ্ছি। এই সময় আমি আপনাদেরকে গাইড করব একটা পদ্ধতিতে। আপনারা প্রেডিকশন যে এই পদ্ধতিতেই করবেন, আমার কথাটাই যে স্বতঃসিদ্ধ, তা কিন্তু কখনোই নয়। এই ক্ষেত্রে আপনাকে সবার আগে খেয়াল রাখতে হবে যে এবার কিন্তু আপনাদের যে সিক্স সেন্স, আপনাদের যে অবচেতন মনের সুপ্ত কুণ্ডলিনী শক্তির জাগ্রত হওয়ার পালা, সেটা সৃষ্টি হয়েছে। এবার কিন্তু আপনারা নিজেরা জীবনে এগিয়ে যাওয়ার পথে, জ্যোতিষ চর্চাকারী হিসেবে এগিয়ে যাওয়ার পথে পা রাখছেন। এবার কিন্তু নিজস্ব চিন্তাধারা কাজ করবে এবং নিজস্ব চিন্তাধারায় আপনারা সফল হবেন। তো এখানে যে সমস্ত সূত্র বা ধ্যান ধারণা এগুলো রয়েছে, এগুলো একদম নিবিড়ভাবে ফলো করতেই হবে এমন ব্যাপার নয়। কিছু লজিক, কিছু নিজস্ব ইনটিউশন কাজ করবে। যাই হোক, এবার আমাকে বলুন, এই যে হোরা কুণ্ডলী আমরা প্রেডিক্ট করলাম, এই কুণ্ডলীর ক্ষেত্রে কিন্তু খুব একটা বড় কোনো ধনযোগ, অর্থনৈতিক উন্নতি সূচক যোগ সেরকম তৈরি হয়নি। বরঞ্চ এই কুণ্ডলী ইন্ডিকেট করছে যে এই জাতক বা জাতিকার প্রবলেম হবে, এই জাতক বা জাতিকার জীবনে উন্নতির ক্ষেত্রে বাধা বিপত্তি আসবে। আয় উন্নতি কোথা থেকে হবে? সেটা হচ্ছে মূলত কর্মসূত্রে আয় উন্নতির একটা সম্ভাবনা রয়েছে। কারণ দ্বিতীয় পতি এখানে দশম ভাবগত হয়েছে, তার ষষ্ঠপতি একাদশপতি মঙ্গল, সে অষ্টম ভাবগত হয়ে দ্বিতীয়কে দৃষ্টি দিচ্ছে। তাহলে এই ক্ষেত্রে সঞ্চয়ের জায়গাটা নষ্ট হয়েছে, এবং সঞ্চয় নষ্ট হওয়ার একটা মূল কারণ হচ্ছে সেভেন্থ হাউস, সপ্তম ভাব। সপ্তম ভাবে এই ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যের পরিবর্তে বিবাহ সম্পর্কিত বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ। কারণ কারণ হচ্ছে গিয়ে এই মানুষটার ক্ষেত্রে এই কুণ্ডলী যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা যে বিজনেসকে খুব একটা স্পেসিফাই করছে, তা কিন্তু একেবারেই করছে না। এই ক্ষেত্রে দ্বিতীয় পতি সপ্তম পতি ক্লোজড হয়েছে, দ্বাদশে সংযোগ তৈরি করেছে। দ্বাদশে মূল কুণ্ডলিতে দ্বিতীয় পতি সপ্তম পতি অবস্থান করে রয়েছে। এই, সরি, এক সেকেন্ড। হ্যাঁ, এই যে দ্বিতীয় পতি সপ্তম পতি, এরা একত্রে অবস্থান করে রয়েছে দ্বাদশে। যদিও সেপারেশন রয়েছে, ডিস্টেন্স অনেকটাই রয়েছে। বৃহস্পতি লগ্নের ক্লোজে রয়েছে, সরি, বৃহস্পতি 12 নম্বর ঘরের ক্লোজে রয়েছে, চন্দ্র লগ্নের ক্লোজে রয়েছে। তো এই ক্ষেত্রে কোনো একজন মানুষ, যাকে আমরা আত্মীয় পরিজন সম্বন্ধী হিসেবে ট্রিট করতে পারি, কুটুম্ব হিসেবে ট্রিট করতে পারি, সেই রকম কোনো একজন মানুষের দ্বারা বিয়ের ঠিকঠাক কনফার্মেশনের জায়গা সেটা আসছে। আর কি হচ্ছে? আর হচ্ছে গিয়ে আর এই ক্ষেত্রে রবি শনি বুধ যেহেতু এখানে রয়েছে, তার কারণে লোকটার টেন্ডেন্সি থাকবে সম্পর্কটাকে ধরে রাখবার, কিন্তু আলটিমেটলি এই সম্পর্কটা কন্টিনিউ করবে না।
এবং সেখানে এনাকে একটা বড়সড় খরচ দিতে হবে, বড়সড় পরিমাণে ব্যয় করতে হবে, অথবা একে স্ত্রী গৃহে গিয়ে বাস করতে হবে। তো মোটামুটি এই পর্যন্তই। সেটা হোরা কুণ্ডলী স্পেসিফাই করলো, এবং আলটিমেটলি আমরা হোরা কুণ্ডলী দেখে বুঝলাম যে এই লোকটা বিশেষ ধনপতি হওয়ার সম্ভাবনা কম। তাহলে এইটুকু অবধি মোটামুটি পরিষ্কার আশা করা যায়। হ্যাঁ। তাহলে হোরা কুণ্ডলী নিয়ে যদি কারুর কোনো বুঝতে সমস্যা হয়, তাহলে আমাকে একটুখানি জানাতে পারেন। না হলে পরে আমরা পরের পার্টে এগোবো। এবার আমাদের এগোবার পালা হচ্ছে ব্রেক্কান কুণ্ডলীর দিকে। স্যার, এই এই পার্টিকুলার হোরা কুণ্ডলীটা আমাদের সফটওয়্যারে কোনটা নির্দেশ করবে, মানে কোন অপশনটা চুজ করবো? আমাদের হোরা কুণ্ডলী, আমাদের যে সফটওয়্যারটা রয়েছে সেটাতে অপশন দেখায়, কিন্তু সেখানে এই কেরালা হোরা এটা সম্ভবত দেখায় না। তো এই হুম। কেরালা হোরা বা আমাদের লাভ মুন্ডা হোরা যদি বানাতে হয় তাহলে হাতে বানিয়ে নিতে হবে। ঠিক আছে। স্যার বলছিলাম, আগের দিন যে হোরা কুণ্ডলীটা করানো হয়েছিল, স্যার ওইটা একটু যদি আরেকবার একটু বুঝিয়ে দেন খুব ভালো হতো স্যার। হ্যাঁ, ঠিকই, ওই আগেরটা আগেরটা বুঝিয়ে দিলে ভালো হতো। আমার এখন বয়স হচ্ছে 44+। তো আমি একটা জিনিস আবিষ্কার করলাম, আহ পৃথিবীর সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে গিয়ে হোমিওপ্যাথি ওষুধের দানা। ঠিক বলেছেন স্যার, খুবই ভালো। মানে এই বয়সে এসেও এর প্রতি যে আসক্তি, সে ভয়ঙ্কর আসক্তি। যাই হোক, তো এইখানে হচ্ছে গিয়ে আমাদের দুটো পার্ট আছে। প্রথম পার্ট কি, গণনা করবার ক্ষেত্রে রবির হোরা। রবির হোরা আর চন্দ্রের হোরা বার করবার জন্য আপনাকে বিযুগ্ম রাশি আর যুগ্ম রাশি বুঝতে হবে। বিযুগ্ম রাশি হচ্ছে 1, 3, 5, 7, 9, 11। বিযুগ্ম মানে বিযোগ। বিযুগ্ম রাশির প্রথম 15 ডিগ্রি রবির হোরা। এই একটা শব্দ আপনি মুখস্থ রাখুন, বিযুগ্ম রাশির প্রথম 15 ডিগ্রি রবির হোরা। বিযুগ্ম রাশির প্রথম 15 ডিগ্রি রবির হোরা। যুগ্ম রাশিতে জাস্ট উল্টে যাবে, যুগ্ম রাশির শেষ 15 ডিগ্রি রবির হোরা। যুগ্ম রাশির শেষ 15 ডিগ্রি রবির হোরা। বাকিটা চন্দ্রের হোরা। হোরা মানে দুটো ঘর। হোরা একটা রবির ঘর, একটা দিবা আর একটা রাত্রিকে ইন্ডিকেট করবে। এবার আমরা যখন কুণ্ডলিতে চলে আসবো, কুণ্ডলিটা কিরকম হলো? কুণ্ডলিটা হচ্ছে গিয়ে এই একটা কুণ্ডলী। এই কুণ্ডলিটার মধ্যে লগ্ন হচ্ছে 9 ডিগ্রি 42 মিনিটে আছে। তাহলে এটা কি রাশি? এটা বিযুগ্ম রাশি। তাহলে বিযুগ্ম রাশির প্রথম 15 ডিগ্রি মানে হচ্ছে, এটা কার হোরা হবে? এই সরি, এটা হচ্ছে যুগ্ম রাশি। যুগ্ম রাশি, যুগ্ম রাশির আহ 1 তারিখে, এটা তো মিথুন। বিযুগ্ম রাশি প্রথম 15 ডিগ্রি হচ্ছে রবির হোরা। তাহলে লগ্নটা হচ্ছে প্রথম 15 ডিগ্রিতে পড়বে। তাহলে এটা হচ্ছে কি পড়লো সিংহে। এইটা সিংহ রাশিতে রয়েছে কেতু, 5 নম্বর রাশি, বিযুগ্ম রাশি, প্রথম 15 ডিগ্রি। এটা হচ্ছে রবির হোরা, তাহলে পড়লো কেতু এখানে। এটা হচ্ছে যুগ্ম রাশি, প্রথম 15 ডিগ্রি চন্দ্রের হোরা। তাহলে বৃহস্পতি কোথায় পড়লো? বৃহস্পতি পড়লো চন্দ্রের ক্ষেত্রে। যুগ্ম রাশি, শেষ 15 ডিগ্রি রবির হোরা, পড়লো রবির হোরায় বৃহস্পতি, সরি চন্দ্র রবির হোরায় পড়লো। মঙ্গল যুগ্ম রাশি, শেষ 15 ডিগ্রিতে আছে। শেষ 15 ডিগ্রি যুগ্ম রাশি মানে রবির হোরা, পড়লো মঙ্গল সিংহতে। তাহলে এই ভাগ করে ফেললাম। এবার খেয়াল রাখতে হবে, এই ক্ষেত্রে চন্দ্রের যে ক্ষেত্র আর রবির যে ক্ষেত্র, দুটো ক্ষেত্রকে ডিফারেন্সিয়েট করা হয়েছে মানুষের ট্রেন্ড হিসেবে। পরিশ্রম, বিলাসিতা, প্রাচুর্য, স্ট্রাগল, স্নিগ্ধতা মানে আরাম, আর একটা হচ্ছে গিয়ে কাঠিন্য। খুব ভালোভাবে বুঝতে পারছেন যে কোনটা কঠিন, কোনটা কোমল, কোনটা আরামদায়ক, কোনটা হচ্ছে গিয়ে পীড়াদায়ক। তাহলে এবার যেটা স্মুথ সাইড অর্থাৎ কর্কট চন্দ্রের ঘোড়া, সেখানে আমরা সবসময় এক্সপেক্ট করব যে সেখানে শুভ বা স্নিগ্ধ রসযুক্ত গ্রহরা থাকবে। মানে যে সমস্ত গ্রহগুলোর ঊর্জা হচ্ছে গিয়ে উগ্র নয়, তারা থাকবে, তাদেরকে আমরা এক্সপেক্ট করব। তাহলে এই যে মানুষটা,
এর ক্ষেত্রে বুধ, বৃহস্পতি, শুক্র রয়েছে। কিন্তু সিংহ রাশিতে রাহু, কেতু, মঙ্গল, রবি ইত্যাদি রয়েছে। তো রবির এই ঘরটায় থাকা এটা পজিটিভ, বেনিফিশিয়াল, এটা উন্নতি সূচক। কিন্তু বৃহস্পতি, শুক্র এদের এই চন্দ্রের হোরায় থাকা এটা কিন্তু পীড়াদায়ক। ফলে এই যে পরাশরীয় হোরা পদ্ধতি, এই পরাশরীয় হোরা পদ্ধতি অনুযায়ী এই ভদ্রলোকের অর্থনৈতিক ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে। কিন্তু যেহেতু লগ্নের সঙ্গে রাহু, কেতু, শনি, মঙ্গল ইত্যাদি যুক্ত হয়েছে, এটাকে স্ট্রাগল করতে হবে আর পীড়াগ্রস্তও হতে হবে। এবার কি মোটামুটি পরিষ্কার হলো? হ্যাঁ স্যার, মোটামুটি। তবে স্যার বলছিলাম স্যার, দিনে জন্ম কিংবা রাতে জন্মের ব্যাপার আছে কি এখানে কোনো? এখানে দিনে যে জন্ম দিন। রাতে জন্মটা, রাতে জন্ম ব্যাপারটা ইম্পর্টেন্ট নয়। দেখেছো শাড়ি? এখানে দিনে জন্ম রাতে জন্মর কোনো ব্যাপার নেই। তাহলে এবার আমরা একটু দ্রেক্কান কুণ্ডলীর দিকে যাই। তো এখানে আরেকবার একটা জিনিস বলবো, এই যে পরাশরী হোরা কুণ্ডলী, এই কুণ্ডলীকে নিয়ে আপনি যখন বিচার করবেন তখন কিন্তু বহু ক্ষেত্রে কনফিউশন আছে, বহু জায়গায় সমস্যা হবে। এখান থেকে আলটিমেটলি রেজাল্ট বার করে নিয়ে আসা টাফ। তার থেকে অনেক ইজি হচ্ছে আমাদের লাভ মুন্ডক করা এবং ভালো রেজাল্ট পাবেন। এবং একটা জাতকের জীবনের অর্থনৈতিক অবস্থা, সেটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট। অর্থনৈতিক দিক থেকে সে কতটা ঠিক থাকছে, তার অর্থের সোর্স কি হচ্ছে, এই সমস্ত বিষয় উপলব্ধি করবার জন্য, বোঝার জন্য, সে কোন খান থেকে কোন খাতে টাকা পয়সা উপার্জন করছে সেটা উপলব্ধি করা, সেটা বোঝা, সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। মানে ভীষণ মানে ভীষণই গুরুত্বপূর্ণ যে কোন পথে তার অর্থ আসছে। আচ্ছা, এবার আমরা চলে আসব দ্রেক্কান কুণ্ডলিতে। দ্রেক্কান কুণ্ডলী বা ত্রি অংশ কুণ্ডলী। দ্রেক্কান কুণ্ডলী আমাদের থার্ড হাউসকে রিপ্রেজেন্ট করে। দ্রেক্কান কুণ্ডলী আমাদের সাহস, শক্তি, বলবত্তা, ভাই, বোন, পরিশ্রমের ফল, আকর্ষণ বা আনতি। আনতি মানে হচ্ছে ইনক্লিনেশন, কোনো একটা বিষয়ের প্রতি আমার ট্রেন্ড আছে, কমিউনিকেশন, ছোটখাটো ভ্রমণ, এটা বিদেশ ভ্রমণও হতে পারে, বাড়ি ত্যাগ করবার মানসিকতা, হাত, প্রতিভা, এফেক্টিভনেস, শারীরিক দক্ষতা, চিন্তা ভাবনা, এই বিষয়গুলোকে ইন্ডিকেট করে। খেয়াল রাখতে হবে এই দ্রেক্কান কুণ্ডলী মানে পরাশরী ও দ্রেক্কান কুণ্ডলী, এই দ্রেক্কান কুণ্ডলী থেকে কিন্তু আমরা যমজ ভাইয়েরও বিচার করি। দ্রেক্কান কুণ্ডলীর ঠিক পরের যে ঘরটা, মানে আমার যেখানে লগ্ন পড়লো তার ঠিক পরের ঘরটাকে লগ্ন ধরে আমরা দ্রেক্কান কুণ্ডলীর বিচার করতে পারি। এবার একটা খুব ইম্পর্টেন্ট কথা, এটা আপনারা নোট করতে পারেন, সেটা হচ্ছে প্রত্যেকটা কুণ্ডলীর ক্ষেত্রে আমরা রাশি তুল্য কুণ্ডলী বানাতে পারি। রাশি তুল্য মানে হচ্ছে গিয়ে রাশি তুল্য বা লগ্ন তুল্য কুণ্ডলী বানাতে পারি। লগ্ন তুল্য কুণ্ডলীটা কিরকম? দ্রেক্কান কুণ্ডলী যেটা বানানো হলো তার মধ্যে ন্যাটাল চার্টের যে লগ্নটা সেটাকেই বসিয়ে দেবো, বসিয়ে বিচার করব। এই বিচারও কিন্তু বহু ক্ষেত্রে কার্যকরী ভূমিকা নেয়। লাস্টের কথাটা আমি আরেকবার বলছি, রাশি তুল্য কুণ্ডলী বা লগ্ন তুল্য কুণ্ডলী, এটার ক্ষেত্রে কি করতে হবে, যে কুণ্ডলীটা আমাদের তৈরি হচ্ছে, ধরুন দ্রেক্কান কুণ্ডলী, এর সমস্ত গ্রহ যেমন আছে তেমন থাকবে, কিন্তু কি করব, আমার যে মূল লগ্নটা, আমার যে জন্ম কুণ্ডলীর লগ্ন, আমার যে কোয়ালিটি, আমি মকর, তাহলে আমার সমস্ত কুণ্ডলীগুলো সেগুলো হচ্ছে মকরের সঙ্গে কানেক্টেড। তাহলে আমি মকর, আমার সঙ্গে অ্যাসোসিয়েটেড যে আহ গুণাবলী সেগুলো সেগুলো মকরের রেসপেক্টেই হবে। তাই মকরকে মূল কুণ্ডলী ধরে আমি হচ্ছে গিয়ে ডিসকাস করব, এবং মকরকে মূল কুণ্ডলী ধরেই আমি কাজটা করব। দ্রেক্কানের গ্রহগুলো বসবে কিন্তু লগ্নটা হবে মকর। বুঝতে পারলাম? আশা করি পারলাম। আচ্ছা, সরাসরি দ্রেক্কানের ক্ষেত্রে একটুখানি দেখুন, একদম সোজা, শুধু তিনটে কোণ বুঝতে হবে। প্রত্যেকটা দ্রেক্কানের মান হচ্ছে 10 ডিগ্রি। দ্রেক্কান মানে অংশ, 3 ভাগের 1 ভাগ। এই ক্ষেত্রে
আমরা প্রথম দ্রেক্কান মানে 10 ডিগ্রির মধ্যে যদি থাকে তাহলে ওখানেই বসবে। 10 থেকে 15 হলে পরে 5 নম্বর ঘরে, আর 10 থেকে 20 হলে পরে 5 নম্বর ঘরে, আর 20 থেকে 30 হলে পরে 9 নম্বর ঘরে বসবে। এবার দ্রেক্কান কুণ্ডলীর ক্ষেত্রে এই বিষয়টাকে আপনাকে বুঝতে হবে। দ্রেক্কান কুণ্ডলীতে গ্রহের তত্ত্ব কখনো পরিবর্তিত হয় না। দ্রেক্কান কুণ্ডলীতে যে গ্রহটা অগ্নিতত্ত্বে আছে সে অগ্নিতত্ত্বেই থাকবে। কিন্তু কি পরিবর্তন হয়? শুধুমাত্র চর স্থির দত্ত। তার মানে মেষের গ্রহ সিংহে যেতে পারে কিংবা ধনুতে যেতে পারে, ধনুর গ্রহ মেষ কিংবা সিংহ কিংবা ধনুতে যেতে পারে। তাহলে এই ক্ষেত্রে চরকে ইন্ডিকেট করা হয়েছে নারদের সাথে, স্থির হচ্ছে অগস্ত্যের সাথে, আর দত্তক হচ্ছে দুর্বাসার সাথে। তাহলে চর স্থির দত্তক এই রাশিগুলোকে নারদ, অগস্ত্য এবং দুর্বাসার নাম অনুসারে ট্রিট করা হয়। এই বিষয়টা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। নারদ হচ্ছে গিয়ে মুভিং, নারদ হচ্ছে গিয়ে চরম জ্ঞানী একজন ব্যক্তি, কিন্তু নারদ হচ্ছে গিয়ে তার যে কমিউনিকেটিং স্কিল সেটা হচ্ছে গিয়ে ভীষণ বেশি। নারদের কাছে প্রচুর তথ্য রয়েছে, এবং নারদকে আমরা বহু পুরাণে বহু ক্ষেত্রে দেখেছি দেবতা, অসুর, উম বিষ্ণু, এদের মধ্যে একটা রিলেশনশিপ বিল্ড আপ করার চেষ্টা তৈরি করতে দেবতারা নারদকে সামনে রেখে বিভিন্ন জায়গায় গিয়েছেন। এবং এখনো হচ্ছে গিয়ে নারদ এই শব্দটা আহ জেনারেলি খারাপ অর্থেই ব্যবহৃত হয়, যে যারা হচ্ছে গিয়ে এর কথা তার কাছে, তার কথা তার কাছে করে। বেসিক্যালি এরকম নয়। অত্যন্ত জ্ঞানী ঋষি নারদ সংহিতা রয়েছে। অবস্থ হচ্ছে কাম অ্যান্ড কুল অ্যান্ড নলেজেবল। অত ধারে মানে বিশাল হচ্ছে গিয়ে দুশ্চিন্তা, টেনশন, নানা রকম হ্যাপাজার্ড বিহেভিয়ার ইত্যাদির মধ্যে তিনি নেই। তিনি স্থির, তিনি নিশ্চল, তিনি হচ্ছে উম তার মধ্যে ছটফটে বিহেভিয়ার এই সমস্ত কিছুই নেই। আরেকজন হচ্ছে দুর্বাসা। তিনি অত্যন্ত পাওয়ারফুল একজন ঋষি, কিন্তু তার মধ্যে যেটা দোষ রয়েছে সেটা হচ্ছে প্রচন্ড রাগ। তিনি কারো না কারণে রেগে যান এবং অভিশাপ দিয়ে থাকেন। দুর্বাসার ক্রোধ, এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ, এবং ক্রোধ যখন তার সম্বরিত হয় তখন তার বরদান করবার ক্ষমতা সেটাও কিন্তু বিশাল। তাই নারদ, অগস্ত্য এবং দুর্বাসা এদের যে কোয়ালিটি, এইগুলো আমরা মোটামুটি বুঝতে পারলাম। এবার এই যে চর স্থির দত্তক, এই বিষয়টা কিন্তু আমরা যদি দ্রেক্কান কুণ্ডলী নিয়ে বিশেষ গণনা করি তাহলে এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। তবে দ্রেক্কান কুণ্ডলী জেনারেলি উপেক্ষিত কুণ্ডলী, মানে বিশেষ কারণ ছাড়া দ্রেক্কান কুণ্ডলীকে দেখা হয় না। এবার কিছু কিছু কারণ আছে, খুব গুরুত্বপূর্ণ কারণ, সেগুলো আপনারা শিখবেন আজকে। তো সেই কারণগুলো হচ্ছে গিয়ে দেখা হয়, এবং বিশেষ বিশেষ সময় দ্রেক্কান কুণ্ডলী ব্যাপক রেজাল্ট দিয়ে থাকে। তো একটা উদাহরণ কুণ্ডলী আপনারা দেখুন। এইটা হচ্ছে একটা দ্রেক্কান কুণ্ডলী বানানো হয়েছে। তাহলে এখানে লগ্নটাকে আমরা দ্রেক্কানে ডিগ্রিটা লেখা নেই মূল কুণ্ডলীতে। শনি হচ্ছে 19 ডিগ্রিতে আছে, মানে দ্বিতীয় দ্রেক্কান। দ্বিতীয় দ্রেক্কান মানে পঞ্চম ঘরে বসবে। তাহলে কর্কটের পঞ্চম, 5 নম্বর ঘর হচ্ছে বৃশ্চিক। তারপরে রয়েছে রাহু। রাহু 4 ডিগ্রিতে রয়েছে তুলায়, তাহলে সম রাশিতে বসবে, কারণ প্রথম দ্রেক্কান। চন্দ্রও তাই, বুধও তাই, মঙ্গলও তাই, রবিও তাই, শুক্র। শুক্র কি হবে? শুক্র হচ্ছে গিয়ে 16 ডিগ্রি, মানে দ্বিতীয় দ্রেক্কান, 5 নম্বর ঘর কর্কট চলে গিয়েছে। বৃহস্পতি 29 ডিগ্রিতে, 29 ডিগ্রিতে বৃহস্পতি সে অবস্থান করে রয়েছে মেষে, তাহলে 9 নম্বর ঘরে চলে যাবে, তৃতীয় দ্রেক্কান, 20 থেকে 30-এর মধ্যে আছে। বৃহস্পতি চলে গেল কোথায়? সোজা হচ্ছে গিয়ে কর্কট থেকে ধনুর ঘরে, সরি, মেষ থেকে ধনুর ঘরে।
তো ব্রেক্কার কুণ্ডলীর গঠন, ফরমেশন, এইটা নিয়ে কোনো প্রবলেম হলো কারণ? কিভাবে তৈরি করব ব্রেক্কার কুণ্ডলী? কারোর কোনো সমস্যা হয় না? তো আমরা একটু এগোই। ব্রেক্কার কুণ্ডলী থেকে আমরা কি বিচার করি? 1 নম্বর ভাব হচ্ছে সহোদর, সহোদরের সঙ্গে রিলেশনশিপ, সহোদরের সাধারণ বিষয় এবং উদ্যোগ। 1 নম্বর থেকে জাতকের অ্যাক্টিভিটি বিচার করি। 1 নম্বর থেকে জাতকের শরীরের ইমিউনিটি সিস্টেম, সেটাকেও বিচার করব। জাতকের যদি খেলাধুলো বা হচ্ছে গিয়ে এই ধরনের বিষয়ের প্রতি আগ্রহ থাকে, তাহলে কতটা এনার্জি আছে। খেলাধুলার ক্ষেত্রে তো এনার্জি, স্ট্যামিনা, এগুলো ভীষণ ইম্পর্টেন্ট, সেগুলো বিচার করব। 2 নম্বর ভাব হচ্ছে দ্রেক্ষান কুণ্ডলীর 2 নম্বর ভাব হচ্ছে দ্রেক্ষান কুণ্ডলীর সাহস, হানি, উদ্যম, অনুজের ব্যয়, অনুজের কাছ থেকে আয়। অর্থাৎ ভাই বা উদ্যম ইত্যাদির মাধ্যমে আমি কত কি আয় করতে পারবো, কতটা কি আর্ন করতে পারবো, এই সমস্ত বিষয়গুলো ডিপেন্ড করবে 2 নম্বর ভাবের উপরে। 3 নম্বর ভাব হচ্ছে প্রচেষ্টার সাফল্য এবং ব্যর্থতা। জাতক বা জাতিকা কতটা সাকসেসফুল হবে তার একটা মেজারমেন্ট, সেটা হচ্ছে 3 নম্বর ভাব। এবং 3 নম্বর ভাব হচ্ছে, এইটা একটা জটিল ব্যাপার, সেটা হচ্ছে কোনো একটা বিশেষ বিষয়ের জন্য সে কতটা অ্যাক্টিভ হবে। ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখার জন্য তার আগ্রহ কতটা, সে আদৌ ভাইয়ের সঙ্গে সম্পর্ক রাখতে চায় কিনা, এই বিষয়টা আমরা থার্ড হাউস থেকে খোঁজার চেষ্টা করব। 4 নম্বর ভাব সুখ, কিছু একটা অ্যাচিভ করেছে সেই চেষ্টার সুখ, কিছু একটা পেয়েছে তার সুখ। 5 নম্বর ভাব হচ্ছে পরিকল্পনা। 5 নম্বর ভাব ইন্ডিকেট করে সেকেন্ড ভাই, দ্বিতীয় ভাই। আর একটা বিষয়, 5 নম্বর ভাব হচ্ছে নিজের চেষ্টায় কতটা ইমপ্রুভ করতে চায়, কতটা ডেভেলপ করতে চায়, কতটা নিজেকে নিয়ে উন্নতি করার চিন্তা ভাবনা এর মধ্যে রয়েছে, সেই বিষয়গুলো ইন্ডিকেট করে 5 নম্বর ঘর। 5 নম্বর ঘর হচ্ছে প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি, এগুলো। 5 নম্বর ঘর হচ্ছে নিজের 1 নম্বর ঘর কতটা অ্যাক্টিভ, তার একটা আউটপুট। 6 নম্বর কাজ খুব স্বাভাবিকভাবেই ভাইয়ের সঙ্গে সম্পর্ক, আইনি জটিলতা, অশান্তি, ঝামেলা, এই ব্যাপারগুলো। 6 নম্বর ভাব হচ্ছে গিয়ে নিজের ভাইয়ের দ্বারা ক্ষতি, ভাই কোনো জিনিস নষ্ট করে দিয়েছে, জমি জায়গা আটকে দিয়েছে। মামা বাড়ির সঙ্গে রিলেশনশিপ, এখানে সেখানে ভাই বোনের ইম্প্যাক্ট, সেটা হচ্ছে 6 নম্বর ঘর। 7 নম্বর ঘরটা হচ্ছে দ্রেক্কান কুণ্ডলীর একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট, সেটা হচ্ছে যৌন উদ্দীপনা। 8 নম্বর ঘর হচ্ছে অভীষ্ট পূরণের প্রতিবন্ধকতা। 9 নম্বর ভাব ভাগ্য উন্নতির চেষ্টা, আর চেষ্টার পথে ভাগ্য কতটা সাপোর্ট দেবে। 10 নম্বর ভাব হচ্ছে কর্মে সাফল্য লাভের প্রচেষ্টা আর ভাইয়ের কর্ম। 11 নম্বর ভাব হচ্ছে সাফল্য এবং ভাইয়ের আয়। 12 নম্বর ভাব হচ্ছে ভাই বোনের থেকে বিচ্ছিন্নতা এবং চেষ্টার অবসান, চেষ্টা করতে গিয়ে সেটা জিরো হয়ে গেল, উদ্যম জিরো। এই জায়গাটা আপনারা একটু লিখে নেবেন, লিখে নিলে পরেই ব্যাপারটা ক্লিয়ার। তাহলে আমাদের একটা দ্রেক্কান কুণ্ডলী আমরা বিচারের চেষ্টা করব। দ্রেক্কান কুণ্ডলী আমরা একটা বেশ তৈরি করেছি, এবার এই কুণ্ডলীটাকে আমরা বিচার করবার চেষ্টা করব। কুণ্ডলীটা একটু দেখে নিন। বাংলাদেশ থেকে আজকে অজস্র ফোন আসছে।
সব জায়গায় তো পোস্টার লাগিয়ে দিয়েছে। পোস্টার লাগিয়ে দিয়েছে? হ্যাঁ স্যার। তাই? হ্যাঁ স্যার, আমাকে ওইখান থেকে, আপনি যেখানে যাবেন সেখান থেকে একজন ফোন করে বলতেছে আপনাদের স্যার তো আমাদের এখানে আসতেছে শনি মন্দিরে, আপনি কি ওইখানে আসবেন? হ্যাঁ জি, আমি আসবো স্যারকে দেখতে। এ, তো উনি বলতেছে আমি আপনার স্যারকে একটু দেখতে যাবো। আমার কোনো সমস্যা নেই, চলেন। মানে অলি গলিতে সব পোস্টার লাগিয়ে দিয়েছে। তাই? হ্যাঁ স্যার। সাংঘাতিক ব্যাপার। অনেক মানুষ হবে স্যার, অনেক মানুষ। তাই না? হ্যাঁ স্যার। তো আমি কোনোদিন এরকম অনুষ্ঠানে যাইনি, এবার দেখা যাক কিরকম অনুষ্ঠান হয়। আমাকে আপনার বিষয়ে অনেকজন জিজ্ঞেস করতেছে, মানে কি আসি বিষয়টা জিজ্ঞেস করতেছে। হ্যাঁ জি, আপনি চলেন আগে দেখা করেন, তারপর দেখা যাক। তো অনেক যাই। আনন্দ হবে এখানে। হ্যাঁ, কালকে তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। কালকে আসবেন আপনি? কালকে কালকে 2টোর সময় ফ্লাইট, বাংলা চিটাগাঙে নামবো। আচ্ছা, আমরা তো, আপনি শনিবার তো থাকবেন এখানে? হ্যাঁ, শনিবার মানে কালকেই তো শনিবার নাকি? না, আজকে বৃহস্পতিবার, কালকে শুক্রবার। বৃহস্পতি, শনিবার দিন সারাক্ষণই ওখানে থাকবো, সারাদিনই ওখানে থাকবো। কালকে থাকবো আমার মাসির বাড়ি, আচ্ছা, চট্টগ্রামে স্যার? চট্টগ্রামে। হ্যাঁ, আচ্ছা স্যার। তো সেইখানে আর কি কালকে থাকবো। আপনার তো ফোন নাম্বারটা খোলা আছে না স্যার? হ্যাঁ, বাংলাদেশের ফোন নাম্বার খোলা থাকবে, ইন্ডিয়ার ফোন নাম্বার খোলা থাকবে, সবটাই থাকবে। আচ্ছা দেখি স্যার, কালকে দেখি। আচ্ছা, আর হচ্ছে গিয়ে আমাকে একটা জিনিস বলুন, চট্টগ্রাম থেকে আমি যে ট্রেনে করে যাব, ওই ট্রেনে যাওয়া কি মোটামুটি নিরাপদ না বিপজ্জনক? নিরাপদ আছে স্যার, কোনো সমস্যা নেই। আপনি ঢাকায় যাবেন তো? না, আমি যাবো সিলেট। ও, সিলেটে গেলে আপনার ওইখান থেকে আপনি আবার ট্রেন ধরতে হবে, আপনার কমলাপুর স্টেশন থেকে আবার ট্রেন ধরতে হবে স্যার। মানে ওটা তো উদয়ন এক্সপ্রেস, ঢাকা থেকে সিলেট। ঢাকা থেকে সিলেট? হ্যাঁ, সেটা একটু ঢাকা থেকে, জানতে হবে। সরি সরি, চট্টগ্রাম থেকে সিলেট উদয়ন এক্সপ্রেস রাত্রিবেলা ছাড়বে। হ্যাঁ হ্যাঁ, রাত্রেবেলা ছাড়বে। এটা ওইটা ঠিক আছে, সমস্যা নেই স্যার। এবার ওখানে কি ডাকাতি টাকাতি হয়? না না স্যার, আপনি চিন্তা করবেন না। আপনি তো এসি নিচ্ছেন বোধহয়। হ্যাঁ, আপনি তো এসি নিচ্ছেন। তা তো মনে হয় এসি। না, ওটা সমস্যা হবে না। এখানে মোটামুটি একটা সেফলি আছে, আপনি একটু সচেতন থাকবেন আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো যাই হোক, তো আমরা একটা দ্রেক্কান কুণ্ডলী বানিয়েছি। তো লগ্ন হচ্ছে তুলা, লগ্নের ডিগ্রি 15। আহ লগ্ন 15 নম্বর নক্ষত্রে আছে, 10 ডিগ্রির কম, কারণ ডেক্কান কুণ্ডলিতে লগ্ন চলে গেছে লগ্নের ঘরেই আছে, তাহলে অবশ্যই 10 ডিগ্রির কম। স্বাতী নক্ষত্রে রয়েছে। চন্দ্র রয়েছে 5 ডিগ্রি 34 মিনিটে, তাহলে লগ্ন চন্দ্র থাকলো। বুধ বেরিয়ে গেল দ্বিতীয় দ্রেক্কান। দ্বিতীয় দ্রেক্কান মানে হচ্ছে কত? 5 নম্বর ঘর, কুম্ভ রাশি। তারপরে রয়েছে রাহু। রাহু 19 ডিগ্রিতে, মানে এও দ্বিতীয় দ্রেক্কানে চলে যাবে। বৃশ্চিকের তৃতীয় দ্রেক্কান হচ্ছে মিন, চলে গেছে। তারপরে রাহুর পরে আমরা কি পাবো? তারপরে আমরা পাচ্ছি বৃহস্পতিকে, 15 ডিগ্রি 3 মিনিট, এও দ্বিতীয় দেবযানী চলে যাবে। তাহলে বৃহস্পতি চলে যাবে মিথুন রাশির ঘরে। তারপরে রয়েছে কেতু, 19 ডিগ্রি 9 মিনিট, এও দ্বিতীয় দেবযানে চলে যাবে। তারপরে শনি, সে যাবে 3 নম্বর দ্রেক্কার। 3 নম্বর দ্রেক্কার মানে নবম ভাব। 9 নম্বর ভাব মানে মিথুন থেকে 9 নম্বর হচ্ছে আমাদের কুম্ভ, কুম্ভতে চলে গেল। এবার হচ্ছে আমাদের আহ রবি, 28 ডিগ্রি, এও চলে যাবে নবমে, মানে বৃষ রাশিতে। মঙ্গল 28 ডিগ্রি, শুক্র 23 ডিগ্রি, সবাই তৃতীয় দ্রেক্কানে চলে যাবে, মানে 9 নম্বর রাশিতে, অর্থাৎ বৃষ রাশিতে। তাহলে আমরা এদেরকে পেয়ে গেলাম, দ্রেক্কান কুণ্ডলী তৈরি হলো। এবার দ্রেক্কান কুণ্ডলীকে যখন আমি প্রশ্ন করব, তখন আমি কিভাবে করব? তাহলে এখানে একটা হচ্ছে গিয়ে রাশি তুল্য বা লগ্ন তুল্য সিস্টেম, সেটাও রয়েছে। এখানে লগ্নটা পাল্টায়নি। যদি লগ্নটা পাল্টে যেত, যদি যেত, তাহলে বাকি গ্রহগুলোকে দ্রেক্কানে যেমন আছে রাখতাম, আর তুলাটাকেই লগ্ন ধরতাম, ধরে প্রেডিক্ট করতাম। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করেছি, কি দেখেছি? এই ক্ষেত্রে আমরা
আহ একটা একটা করে যদি ভাবকে বিচার করি, লগ্ন হচ্ছে গিয়ে চন্দ্র যুক্ত হয়ে রয়েছে, অর্থাৎ ভাইয়ের সঙ্গে সম্পর্ক মোটামুটি আমরা এক্সপেক্ট করতে পারি ভালোই থাকবে। কিন্তু লগ্ন অধিপতি সে হচ্ছে গিয়ে অষ্টম ভাবে গেছে এবং তার সঙ্গে যুক্ত হয়েছে সপ্তমপতি, দ্বিতীয়পতি মঙ্গল। তার মানে ভাইয়ের কারণে অর্থহানি বা ভাইয়ের দ্বারা কিছু ক্ষতি হওয়া ইত্যাদির সম্ভাবনা রয়েছে। এই জাতকের উৎসাহ উদ্দীপনা এটা যে বিরাট বেশি তা কিন্তু একেবারেই নয়। আরেকবার বলবেন স্যার, আমি বুঝতে পারলাম না। যেহেতু হচ্ছে গিয়ে লগ্নপতি অষ্টম ভাবস্থ হয়েছে, তাই জন্য এই মানুষটার উৎসাহ উদ্দীপনার ঘাটতি দেখতে পাওয়া যাবে। এবং রবি মঙ্গল এই দুটো গ্রহ সক্ষেত্রী হওয়া সত্ত্বেও শুক্রের ক্ষমতাকে কমাবে। এবার এই শুক্র আদৌ কতটা বলবান এইটাকে আইডেন্টিফাই করবার জন্য, মানে শুক্রটা কতটা বলবান সেটাকে দেখবার জন্য আপনি মূল কুণ্ডলীও দেখে নিতে পারেন। তাহলে মূল কুণ্ডলীতে শুক্র নিচস্থ, তাহলে এই শুক্র খুব একটা বলবান নয়। তার মানে এখানে দ্রেক্কান কুণ্ডলীর যে অধিপতি সে দুর্বল। তার মানে হচ্ছে কি এই মানুষটার উৎসাহ উদ্দীপনা কম, কিন্তু ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো। কারণ কি? কারণ হচ্ছে এখানে লগ্ন চন্দ্র এরা রয়েছে, ফলে এই ইমোশন অ্যাকসেপ্টেন্স এটা কিন্তু বেশি। পরিষ্কার? এরপর আমরা যদি দ্বিতীয় ভাব দেখি, দ্বিতীয় ভাবে মূল কুণ্ডলিতে রয়েছে রাহু, দ্বিতীয় পতি, সে অষ্টম ভাবগত। তার মানে সাহস উদ্যম হানি, অনুজের ব্যয়, এই সমস্ত ব্যাপারগুলোকে আমরা পজিটিভ ধরতে পারছি না, মানে ক্ষয়ক্ষতির মাত্রা বাড়বে। তৃতীয় পতি বৃহস্পতি নবম ভাবস্থ হয়েছে, তাহলে তৃতীয় ভাব হচ্ছে প্রচেষ্টা করলে পরে সাফল্য আসতে পারে। চতুর্থ ভাবপতি অর্থাৎ শনি, তাকে আমরা নাইন্থ হাউসে দেখছি, অর্থাৎ চেষ্টা করলে পরে ভাগ্যের সাপোর্ট এর ক্ষেত্রে কিন্তু পাওয়া যাবে। ভুল বললাম, চতুর্থপতি শনিকে আমরা পঞ্চমে দেখছি, অর্থাৎ নিজের ইচ্ছা প্ল্যান এ প্ল্যান বি ইত্যাদির মাধ্যমে এই মানুষটা অর্গানাইজ করতে পারবে। এবং যেহেতু এর সঙ্গে নবমপতি বুধের যোগাযোগ হয়েছে, তাহলে হচ্ছে গিয়ে এই নবমপতি বুধ এর সঙ্গে যুক্ত হওয়ার কারণে এখানে ভাগ্যের সাপোর্ট এটাও কিন্তু অল্প বিস্তর পাওয়া যাবে। ষষ্ঠে রাহু রয়েছে, ষষ্ঠে ষষ্ঠে রাহু থাকার জন্য আমাদের এই উদ্যম উৎসাহ সেগুলো কল্প বিস্তর বাধাপ্রাপ্ত হবে। ষষ্ঠে রাহু থাকার জন্য বেশ কিছু ক্ষেত্রে সমস্যাও দেখতে পাওয়া যাবে। বিশেষ করে মাতুলালয়, তাদের সঙ্গে কমিউনিকেশন, মামা বাড়ির থ্রুতে তৈরি হওয়া ভাই বোন, এই সমস্ত সম্পর্কগুলো কিন্তু এখানে গন্ডগোল হচ্ছে। এই সমস্ত সম্পর্কের ক্ষেত্রে কিন্তু পীড়া দেখতে পাওয়া যাচ্ছে। এবার হচ্ছে গিয়ে অষ্টম ভাবে রবি মঙ্গল শুক্র ইত্যাদির অবস্থান। রবি মঙ্গল শুক্র এই দ্রেক্কান কুণ্ডলিতে অষ্টমে অবস্থান করা ইন্ডিকেট করে তার যে এনার্জি, তার যে এফোর্ট, সেটা ভুল পথে নষ্ট হওয়ার টেন্ডেন্সি। যেহেতু লগ্নপতি অষ্টমে রয়েছে এবং এই ভুল পথে তার এনার্জি এফোর্ট নষ্ট হওয়ার কারণে এই মানুষটার কিন্তু আহ এর যে কোয়ালিটি সেটাও ফল করতে দেখতে পাওয়া যাবে। নবমে বৃহস্পতি আছে, কিছুটা গাইডেন্স এই লোকটা পাবে পারিবারিক দিক থেকে, বিশেষ করে পিতা পিতৃতুল্য মানুষ গুরু এদের কাছ থেকে, কিন্তু সেটা সাকসেসফুল হওয়ার চান্সেস কিন্তু তুলনামূলকভাবে কম। এবার এই যে লোকটার জন্মকুণ্ডলী, এই লোকটার জন্মকুণ্ডলী নিয়ে একটু গল্প আছে, সেটা আমি আপনাদেরকে বলি। আহ কেউ কেউ আপনাদের মধ্যে এই ভদ্রলোককে চেনেন, তো যেহেতু রেকর্ডিং হচ্ছে আমি আর কি নাম ধাম বলবো না। তো এই ভদ্রলোককে আহ এ হচ্ছে কি আমার স্টুডেন্ট। তো এর একটা সময় খুব ভালো টাকা পয়সা ছিল, কিন্তু এ নিজের দোষে, মানে নিজের দোষে অলসতার কারণে বলা যেতে পারে স্ত্রীর উপরে ভরসা করে এর সব হারিয়েছে।
এবং এর মধ্যে যে একটা হুইমজিক্যাল ব্যাপার রয়েছে, যে সবকিছু এই এক্ষুনি এটা করে ফেলবো, ওই তক্ষুনি ওটা করে ফেলবো। আপনারা বেশ কিছু মানুষ চেনে নাকি? এবার এই আমার কাছে যখন ক্লাস করতো, তখন আমি পরবর্তীকালে শুনতে পেয়েছি যে আমি যখন ক্লাসে পড়াচ্ছি বা আমি যখন ক্লাসে বসে আছি, তখন এর খুব ভালো বিভিন্ন রকম মানে গুড বিহেভিয়ার দেখাতো। কিন্তু যখন আমি ক্লাস থেকে বেরিয়ে যাচ্ছি কিংবা যখন আমি ক্লাসে থাকছি না, তখন এই মানুষটার চেহারা যেত পাল্টে। তখন এই মানুষটা সে পুরোপুরি ডিফারেন্ট ক্যারেক্টার শো করতো। সে গিয়ে বসতো আমার চেয়ারে, এবং চেয়ারে গিয়ে বসে বলতো, দেখো কদিন পরে তো আমি এই চেয়ারটাতেই বসবো, এবং আমার কেমন লাগছে সেটা দেখো। তো এইরকম কাণ্ড কারখানা সে হচ্ছে গিয়ে কন্টিনিউয়াসলি করতো। তো তারপরে পরবর্তীকালে আমাদের সঙ্গে যোগাযোগ হয়, যোগাযোগের পরে তারপরে আস্তে আস্তে কাজকর্ম এগোয়, খুব ভালো সম্পর্ক ছিল। তারপরে আস্তে আস্তে দেখি যে এর তো আমাকে রীতিমতো ইউজ করার টেন্ডেন্সি। তখন আস্তে আস্তে রিলেশনটা কাট অফ হয়, এবং তারপর থেকে আর খুব একটা সেরকম ভাবে আর যোগাযোগ নেই। তো ইনফ্যাক্ট এ মানে এমন এমন কাণ্ড কারখানা করেছে যেগুলো বললে পরে সেটা হচ্ছে গিয়ে মানে ভয়ঙ্কর হাস্যকর ব্যাপার হবে। তো এই মুহূর্তে এই ভদ্রলোক, ইনিও অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করেন, কিন্তু সেই উৎসাহের অভাব, উদ্যমের অভাব ইত্যাদির কারণে তার কিন্তু অবস্থা যথেষ্ট খারাপ। যথেষ্ট মানে যথেষ্টই খারাপ। তো যাই হোক, আমরা আবার একটু পরের পার্টে আসি। আচ্ছা, এই বিষয়টা আমাদেরকে খুব সেন্টিমেন্টালি পড়তে হবে। আজকে আমি একটু তাড়াতাড়ি আপনাদেরকে ছেড়ে দেবো, কারণ হচ্ছে কি আমার এখনো কেনাকাটা হয়নি। তো 22 নম্বর দ্রেক্কান হচ্ছে অষ্টম ভাবের প্রথম দ্রেক্কান। তো দ্রেক্কান কুণ্ডলীর অষ্টম ভাব, সেটাকেই আমরা 22 নম্বর দ্রেক্কান বলবো। তো এই যে দ্রেক্কান, অষ্টম ভাবের প্রথম দ্রেক্কান, এটা আমাদের কুণ্ডলীর মোস্ট সেন্সিটিভ পার্ট। 22 নম্বর দ্রেক্কানে যদি কোনো গ্রহ যায়, 22 নম্বর দ্রেক্কানটা কিরকম এই লোকটার ক্ষেত্রে দেখুন। 22 নম্বর দ্রেক্কানে তিনখানা গ্রহ, দ্রেক্কান কুণ্ডলীর 8 নম্বর ঘর। 8 নম্বর দ্রেক্কান কুণ্ডলীর 8 নম্বর ঘরে তিনখানা গ্রহ। এই মানুষটা, তাহলে এই যে গ্রহ আমরা দেখতে পাচ্ছি কি, একাদশপতি, একাদশপতি রবি, মঙ্গল সে হচ্ছে গিয়ে দ্বিতীয়পতি সপ্তমপতি, শুক্র যে কিনা লগ্নপতি, এরকম কোয়ালিটি প্ল্যানেটস তারা হচ্ছে কি 8 নম্বর ঘরে গিয়ে বসেছে। ফলে এর কুণ্ডলিতে পঞ্চমপতি নবমে, পঞ্চমপতি নবমে গিয়ে বসেছে, নবমপতি লগ্নে এসে বসেছে। লগ্নপতি সে যদিও ডিস্টার্ব, কিন্তু তাহলেও লগ্নপতি রাজযোগে পার্টিসিপেট করেছে। তাহলে এর যা বয়স 74 মানে 50, 54-এ এসে এর তো সরি 50 এজে এসে এবার তো শনি একে দেবে, এবার তো এ প্রচুর টাকা আয় করবে। কিন্তু এ হচ্ছে গিয়ে হারিয়ে গেছে, জাস্ট হারিয়ে গেছে। মানে একে আর কি আহ মানে খুঁজে পাওয়া মুশকিল আছে। তো এবং একটা জিনিস আমি গর্ব করে বলবো না, যে সমস্ত মানুষরা ঋষিবাণী থেকে বেরিয়েছেন, যে সমস্ত মানুষকে আর কি আমরা দেখেছি ঋষিবাণী থেকে তারা বেরিয়ে গিয়েছেন, আলাদা হয়ে গেছেন, তারা আজকের দিনে একদম জাস্ট বিগ জিরোতে পরিণত হয়েছে। এবং জ্যোতিষ হিসেবে ঋষিবাণীর সঙ্গে থেকে তারা যে স্বীকৃতি পেয়েছেন জ্যোতিষ মহলে, মানে ইন্ডিভিজুয়াল অ্যাস্ট্রোলজার হিসেবে নয়, জ্যোতিষ সমাজে ঋষিবাণী তাদেরকে যে জায়গা দিয়েছে, সেটা কিন্তু হচ্ছে গিয়ে তারা পুরো জিরো হয়ে গেছে। অনেকে অনেক ভাবে নিজেদেরকে প্রচারিত করবার চেষ্টা করেছেন, অনেকে আমার নামে রীতিমতো ফেসবুকে রটিয়েছেন, কিন্তু একটা সার্টেন ডেট টাইম পরে তারা জাস্ট হারিয়ে গেছেন, এবং তাদের জ্যোতিষ যে সত্তা সেটাও হারিয়ে গিয়েছে। তো এরকম বহু মানুষ, বহু মানুষ রয়েছে, তাদেরকে আমি আর কি মানে নামে নামে ধরে বলতে পারি।
হ্যাঁ, কেউ তারা ইউটিউবে রান্নার চ্যানেল খুলেছে, কেউ অন্যান্য কাজকর্ম করেছে, বাট অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার এই যে আইডেন্টিটি, এটা তারা হারিয়ে বসে আছেন। তো এই ভদ্রলোক, ইনিও তাদের মধ্যে অন্যতম একজন। এনিওয়ে, 22 নম্বর দ্রেক্কারটা হচ্ছে মারাত্মক একটা দ্রেক্কার। এইবার 22 নম্বর দ্রেক্কার সম্পর্কে আরেকটা জিনিস বলে আজকের ক্লাস আমরা এন্ড করব। 22 নম্বর দ্রেক্কারে যখন ট্রানজিটে কোনো প্ল্যানেট মুভ করে, সেটা কিন্তু মারাত্মক নেগেটিভ ইম্প্যাক্ট দেয়। এবার এই 22 নম্বর দ্রেক্কারের জায়গাটাতে ট্রানজিটে যখন আপনারা দেখবেন, গোচর যখন আপনারা দেখবেন, তখন কিন্তু গোচরেরও দ্রেক্কান ভাবতে হবে। গোচরটাকে কিন্তু মানে ওই গোচরটা হিসেবে ধরলে হবে না যে মূল গোচর। তার মানে আমি আরেকবার কুণ্ডলিতে যাই। কিছুদিন আগে রাহু বৃষ রাশি পাস করেছে। তাহলে রাহু এই ঘরটাতে কোন টাইমে ছিল দ্রেক্কান? যখন রাহুর ডিগ্রি হচ্ছে 0 থেকে 10। তাহলে সেই সময় কিন্তু যখন রাহু 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি, সেই সময় কিন্তু এর জীবনে ভয়ঙ্কর টাইম, এবং এই সময় অ্যাক্সিডেন্ট, মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। বুঝতে পারলাম? আবার যখন এই রাহু মকরে আসবে, এই রাহু ঘুরতে ঘুরতে মকরে আসবে, তাহলে মকর থেকে এসে মকরের যখন দ্বিতীয় দ্রেক্কানে থাকবে, মকরের দ্বিতীয় দ্রেক্কানে রাহু মানে হচ্ছে 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রি। যদি ট্রানজিটে 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রির মধ্যে রাহু থাকে, তাহলে সে কোথায় যাবে? সে যাবে 5 নম্বর ঘরে। 5 নম্বর ঘর কোথায়? বৃষ রাশিতে। তাহলে এই 5 নম্বর ঘরে গিয়ে সেই রাহু উপস্থিত হবে। তাহলে তখন আবার কিন্তু এই লোকটার জীবনে মারাত্মক সময় আসবে। তারপরে আবার কবে আসবে? তারপরে এই রাহু ঘুরতে ঘুরতে উল্টো দিকে এসে যখন কন্যায় ঢুকবে, কন্যার যখন তৃতীয় দ্রেক্কারে, অর্থাৎ কন্যায় রাহু ঢুকবে, কন্যায় রাহু ঢুকবার সঙ্গে সঙ্গে সে তো 30 থেকে ঢোকা শুরু করবে, অর্থাৎ 30 থেকে 20 পর্যন্ত সে যখন থাকবে, তখন কিন্তু সেই রাহু সে হচ্ছে আবার এখান দিয়ে পাস করবে। ফলে এই মানুষটা কিন্তু এখন রীতিমতো বেকায়দায় তখন থাকবে। আর এখন এট প্রেজেন্ট এখন কেতু কোথায় আছে? এখন কেতু কন্যা রাশিতে আছে। কেতু কন্যা রাশির এই শেষ পার্টে আছে। তাহলে এখন দ্রেক্কান কুণ্ডলিতে যদি আমরা দেখি ট্রানজিট দ্রেক্কান কুণ্ডলী, তাহলে কেতু এই ঘরটাতে আছে। তাহলে এর হচ্ছে গিয়ে তুলা রাশি, তুলা লগ্ন, এই ঘরে কেতু রয়েছে। তাহলে এই অষ্টম ঘরের উপর থেকে ওপরে কেতু রয়েছে। তাহলে এই সময় কিন্তু এর জন্য বিপজ্জনক। এই সময় এর অ্যাক্সিডেন্ট, আঘাত প্রাপ্তি, বিপদ, সম্পত্তি হানি, ক্লোজ রিলেটিভের ডেথ এমন পর্যন্ত ঘটতে পারে। ইনফ্যাক্ট সেই ক্লোজ রিলেটিভ কিন্তু নিজেও মানুষটা হতে পারে। আচ্ছা, এবার এই দ্রেক্কারের যন্ত্রণা কি পরিষ্কার হলো? না হ্যাঁ, স্যার, খুব কঠিন, খুব কঠিন। আপনাকে আবার লাস্টে বোঝাতে হবে। জটিল হয়ে গেছে। হ্যাঁ, লাস্টে জটিল হয়ে গেছে। স্যার এখানে রাহু কেতু ট্রানজিটই কেন নিলেন? কারণ না না রেক্কানের 6 হাউসে রাহু আছে বলে? না না না, আচ্ছা। একদমই না। রাহু কেতু ট্রানজিট জাস্ট ক্যাজুয়াল নিলাম। মানে এক্ষেত্রে আচ্ছা। শনির ট্রানজিটও আহ, ওই টাইপেরই রেজাল্ট দেবে। কিন্তু এই ক্ষেত্রে শনিটাকে আমরা অত পাপগ্রহ হিসেবে ট্রিট করব না। কারণ হচ্ছে গিয়ে শনি চতুর্থপতি, পঞ্চমপতি প্রথমত। দ্বিতীয়ত বৃষ যেহেতু ঘরটা, শনি সেখানে তুলনামূলকভাবে বেটার রেজাল্ট দেয়। বরঞ্চ এখানে মঙ্গলের ট্রানজিট সেটা কিন্তু কঠিন ফল দেবে। এই মকরে মঙ্গল ঢুকতে যাচ্ছে। মকরে মঙ্গল ঢুকবে হচ্ছে গিয়ে 5ই ফেব্রুয়ারি। তাহলে মঙ্গলের মকরে ট্রানজিটটা কখন হবে? যখন মোটামুটি ধরে নিন 15 ডেজ পরে। তাহলে 5ই ফেব্রুয়ারি থেকে 15 ডেজ যদি আমি বাদ দিই, তাহলে মঙ্গল 5ই ফেব্রুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি, 20 ফেব্রুয়ারির পর থেকে মঙ্গল মকরে থাকবে ট্রানজিট। তাহলে মঙ্গল যে মকরে থাকবে, তাহলে দ্রেক্কানে মঙ্গল কোথায় থাকবে? 20 ফেব্রুয়ারির পর থেকে মঙ্গল এখানে 10 ডিগ্রি থেকে 20 ডিগ্রিতে রান করছে। তাহলে মঙ্গলের অবস্থান হবে এই ঘরটাতে, মানে বৃষতে। তাই তো? তাহলে এইবার বৃষতে যখন এইখানে মঙ্গল থাকবে, এই 3টি গ্রহের মধ্যে এখানে মঙ্গল কিন্তু সবচেয়ে ঘাতক। কারণ মঙ্গল হচ্ছে দ্বিতীয়পতি, সপ্তমপতি, প্রবল মারক। দ্বিতীয়পতি সপ্তমপতি হয়ে অষ্টম ভাবে বসে রয়েছে। এবং বৃষের জন্য মঙ্গল এটা একটা শত্রু ক্ষেত্র হিসেবে ট্রিটেড। রবি একাদশপতি, সে অষ্টমে গেছে, তার থেকেও দ্বিতীয়পতি সপ্তমপতির অষ্টমে অবস্থান, এটা কিন্তু মারাত্মক। তাই মঙ্গল যখন দ্রেক্কানেও এখানে চলে আসবে ট্রানজিটে, তখন কিন্তু এই জায়গাটা ঘাতক তৈরি হবে। তাহলে এই টাইমটা এই মানুষটার জন্য অনেক সাবধানতা অবলম্বন করতে হবে।
এবার কিছুটা পরিষ্কার হলো? না স্যার, এর পরের ক্লাসে এই দ্রেক্কানটা আপনাকে আবার বোঝাতে হবে, মাথায় ঢুকছে না। না না, ঢুকবে ঢুকবে। স্যার যদি শুভ প্ল্যানেট যখন ট্রানজিট করবে, আহ, হ্যাঁ, মানে সেটা দেবখানে যখন 8 হাউস দিয়ে মানে ট্রানজিট করছে, সেটাও তো ঘাতক হতে পারে, এরকম কি ভাবা যেতে পারে? কারণ 8 হাউস দেবখান কুণ্ডলিতে লসই বোঝাচ্ছে। সাধারণত ঘাতক হয় না। দ্রেক্কান কুণ্ডলিতে 8th হাউসটা, এই 22nd দ্রেক্কানটা, এটা মেইনলি ফিজিক্যাল মানে শারীরিক ক্ষতি, অ্যাক্সিডেন্ট, এই সমস্ত বিষয়কে বোঝাতে ইউজ করা হয়, হ্যাঁ, জেনারেলি। এবং এই 22তম দ্রেক্কান আর 64th নবাংশ, যখন নবাংশ পড়াবো, ভীষণ সেন্সিটিভ পার্ট, মানে খুব সফট পার্ট মানুষের, মানে যে কোনো জাতক বা জাতিকার ক্ষেত্রে। এবং আহ দ্রেক্কান কুণ্ডলী যেহেতু আমাদের সেক্স অর্গ্যানকে ইন্ডিকেট করে, তাই এই অর্গানটা কিন্তু আমাদের যৌনতার সঙ্গেও ভীষণ ক্লোজলি রিলেটেড। এই 22তম দ্রেক্কানটা, এটাও কিন্তু এখানে ভীষণভাবে মানে আমাদের দেখতে হবে। তো শুভ গ্রহ থাকলে পরে অতটা অশুভত্ব বাড়বে না। শুভ গ্রহ যে কোনো ঘরকে শুভত্ব প্রদানের চেষ্টা করবে। আচ্ছা, আপনারা, আমি অবশ্যই বোঝাবো, একবার নয় 25 বার বোঝাবো, কিন্তু তার আগে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ভিডিও ক্লাসটাকে খুব ভালো করে স্টাডি করবেন। তো ভিডিও ক্লাসটাকে আচ্ছা। স্টাডি করলে আপনারা কিন্তু অনেকটাই বুঝতে পারবেন। আমার মনে হয় আমি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু সম্ভব বোঝাবার চেষ্টা করেছি। এরপর আমি এটাই বলবো, মানে এরপর আমি নতুন কিছু বলার নেই। মানে আমি যখন বলবো তখন হ্যাঁ, হ্যাঁ, এটাই সেরকম শুনবো। বললে বুঝবো। হ্যাঁ, এটাই শুনবো। সেরকম বল। তাহলে সেই বিষয়টাকে যখন আমি রিপিট করব, তাহলে আপনারা অলরেডি তার মধ্যে 2-3 বার দেখে নেবেন। তো এই 2-3 বার যে দেখে নেবেন, তাতে করে কিন্তু আপনাদের শেখা ব্যাপারটা অনেকটা এগিয়ে যাবে। যদি তারপরেও বুঝতে না পারেন, তাহলে নেক্সট ক্লাসে আমরা আবার ডিটেল ডিসকাশন করব। স্যার, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলুন। আমি যে পরীক্ষা দিয়েছিলাম সেই প্রশ্নগুলো এখনো পাঠানো হয়নি, আপনার হোয়াটসঅ্যাপে কি পাঠিয়ে দেবো, পার্সোনাল হোয়াটসঅ্যাপে? হ্যাঁ, পাঠান না, আমি এখনো দেখিও নি। আমি দেখা শুরু করবো এই বাংলাদেশের যন্ত্রণাটা মিটে যাওয়ার পরে। আচ্ছা, তাহলে আপনার তাহলে পার্সোনাল হোয়াটসঅ্যাপে যেটা আমি পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ? হ্যাঁ, তো ঠিক তাহলে আছে। মোটামুটি আমাদের এই পার্টের ডিসকাশনটা হলো। এবার হচ্ছে গিয়ে আমরা আজকে আর বেশিক্ষণ করতে পারছি না, তার জন্য আমি খুবই দুঃখিত। তো এবার আমাকে একটা জিনিস বলুন, আমাদের একটা ক্লাস হয়েছে, সেটা হচ্ছে, ক্লাস বলবো না, আমাদের একটা ওয়ার্কশপ টাইপের হয়েছে, অনলাইন ওয়ার্কশপ। তো সেটা অনেকটাই অর্গানাইজড অবস্থা ছাড়া হচ্ছে, মানে আনঅর্গানাইজড কন্ডিশনে হয়েছে। আপনারা কয়েকজন এখানে পার্টিসিপেট করেছিলেন। তো ওই ওয়ার্কশপটা আর কি ভালোই ঠিকঠাক ছিল, না বিশ্রী টাইপের হয়েছে? না না স্যার, বেশ ভালোই হয়েছে। আপনি তো ছিলেন, হ্যাঁ। হ্যাঁ স্যার। দারুণ দারুণ হয়েছে স্যার। স্যার খুব ভালো ভালো হয়েছিল। হয়েছে। আচ্ছা, তো যারা ছিলেন তারা সবাই আমাকে বলছেন ভালো হয়েছে, আমিও খুব খুশি। কি করলে ব্যাপারটাকে আরো ইমপ্রুভ করা যেতে পারে, সেটা কিন্তু আমরা করতে পারবো। এবং ওখানে অনলাইন, সরি, অফলাইন ক্লাস নেওয়ার জন্য ফুল সেট আপ আমরা তৈরি করেছি। চেয়ারগুলো বাদ দিয়ে বাকি পুরোটাই আমাদের নিজস্ব, প্রজেক্টর থেকে শুরু করে এভরিথিং আমাদের। তো চেয়ারটা আমি নেক্সট মান্থে কিনে নেব। ফলে আমাদের সেট আপটা কিন্তু অল টাইম রেডি থাকবে। তো এই জন্য আমরা ওই ক্লাসটা কন্টিনিউ করব। তো আপনারা যারা পরবর্তী ক্লাসগুলোতে আসবেন, বা পরবর্তী না, যারা এই ক্লাসে ছিলেন, তারা আমাকে পার্সোনালি জানাবেন যে কি কি গন্ডগোল হয়েছিল, মানে কোথায় কোথায় হচ্ছে গিয়ে সমস্যা হয়েছিল, সেইগুলো আমরা মেরামত করব। আর মোটামুটি আমি চেষ্টা করব মাসে একটা করে এই টাইপের ক্লাস দেওয়ার। নেক্সট দুটো ক্লাসেও আমরা রেমেডি নিয়েই ডিসকাশন করব। আর 35 জন আমার মনে হয়েছে ওখানে পার্টিসিপেট করতে পারবেন। আর পরের ক্লাস থেকে আমরা কিছু বাইরের লোককেও নেব। এবার বাইরের লোকেদের ব্যাপারটা হবে পেইড, অর্থাৎ বাইরের লোকেদের থেকে আমরা একটু টাকা পয়সা নিয়ে নেবো। কিন্তু আমাদের নিজেদের লোকেদের কাছ থেকে আপাতত আমাদের টাকা পয়সা নেব না, কারণ আমাদের তো খরচাপাতি হয়। তো সেটা হচ্ছে গিয়ে আমাদের নেক্সট মান্থে, ফেব্রুয়ারিতে হবে না, মার্চ থেকে আমরা কন্টিনিউ করব। এটা আমাদের আর কি হবে, আমাদের মাসে একটা করে মিট হওয়ার সম্ভাবনা খুব বেশি। এটা আমরা স্যার সামান্য কিছু কন্ট্রিবিউট করতে পারলে ভালোই লাগতো, মানে বেশ ভালোই লাগতো। করবেন করবেন, আমরা নেব, আমরা ভালোই নেব, চিন্তা নেই।
না, তখন তো বড় নেবেন। আমি বলছি ছোট ছোট এই কন্ট্রিবিউশন গুলো করতে থাকলে বড়টা অনেকটা কম হয়ে যাবে। আচ্ছা, না ঠিক স্যার, আছে। আপনি বলবেন, আহ মানে কন্ট্রিবিউট করব। 18 তারিখের আমাদের প্রোগ্রামের ইনিশিয়াল সিট সব বুক হয়ে গেছে। এটা আমি আর কি আনন্দ বলুন দুঃখ বলুন আমি জানাতে বাধ্য হচ্ছি। বাকি যারা হচ্ছে গিয়ে পার্টিসিপেট করবেন তাদেরকে হচ্ছে গিয়ে কমপ্লিট কন্ট্রিবিউশন করতে হচ্ছে, মানে 2000। তো সেই ক্ষেত্রে কিছু আর কি করার নেই। তো যারা হচ্ছে গিয়ে 100 জন আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে, তো এই আর কি। তো সবাইকেই বলবো অংশগ্রহণ করবার জন্য, কারণ ঋষিবাড়ির সেমিনার এটা একটা মানে সামথিং ডিফারেন্ট, এটা আপনারা রিয়ালাইজ করতে পারবেন। তো 14ই ফেব্রুয়ারি, যেটা 14ই ফেব্রুয়ারি, 18ই ফেব্রুয়ারি। 18ই ফেব্রুয়ারি না? হ্যাঁ, আমি গ্রুপে আরেকবার দিয়ে দেবো। তো আপনাদের সবাইকেই আমি বলবো যে সবাই পার্টিসিপেট করুন। এবং পার্টিসিপেট করলে যে আহ, একটা কথা আগে আমাদের মিটিং এর দিনকে বলেছিলেন, আমাদের ভদ্রলোকের নাম হচ্ছে জয় নারায়ণ বাবু। তো উনি আর কি বলেছিলেন যে কনফারেন্স করবার পরে আমি বুঝতে পারলাম আমি অ্যাস্ট্রোলজার হয়ে গেছি। তো সেই যে ঘটনাটা হচ্ছে গিয়ে আপনারা রিয়েলি ফিল করবেন। তো সবাইকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানাই, জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করি। শুভরাত্রি। আর কালকে যারা বাংলাদেশে রয়েছেন তাদের সঙ্গে দেখা হবে। রাখি তাহলে। গুড নাইট স্যার। হ্যাঁ স্যার, সাবধানে যাবেন। হ্যাঁ হ্যাঁ, গুড নাইট। গুড নাইট।